সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষেধের ৬৮তম পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। এই পর্বটাতে অনেকটা ভায়োলেশন আছে, অনেক বিশৃঙ্খলা আছে। জয় আমিরের পরিবারের সম্পর্কে বলা আছে, তৎকালীন সময়ের যে পাকিস্তানি রাজাকার এদের অত্যাচারের কথা বলা আছে। তো ভায়োলেশন অনেকটাই আছে এবং অশ্রাব্য গালিগালাজও থাকতে পারে। আমরা আগের পর্বগুলোতেও এরকম অশ্রাব্য গালিগালাজ বা অনেক রকম হিংস্রতা, ভায়োলেশন এগুলো দেখেছি। তবে আমার মনে হলো এগুলো বলে দেওয়া উচিত। কারণ এতটা হিংসা আমার ঠিক পছন্দ নয়। এরকম আ যাই হোক, লেখিকা যেমনভাবে লিখেছেন আমি সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আর শেষে আমি তোমাদের কমেন্টগুলোকে মেনশন করব। গত ভিডিওগুলোতে তোমরা যা কমেন্ট করেছিলে। তো চলো উইথআউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। ৪ দিন টানা বৃষ্টি। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। পথঘাট কাদায় মাখা। করতোয়া নদীর পানি উঠে এসে দিনাজপুরে বন্যা আসবে এবার বুঝি। দেশের দুর্যোগের সাথে প্রকৃতির দুর্যোগ যোগ হলে জমে যাবে দুর্যোগের খেলাটা। বৃষ্টির ছিটা আসছে। মুর্শিদা আঠামাখা হাতে জানলাটাকে আটকে দিলেন। জয়নব লাফিয়ে উঠল। আম্মা, এরকম করো না তো। বইয়ের এমন এক গুরুত্বপূর্ণ জায়গায় আছি, এই সময় জানলা আটকাইতে হইল তোমার? চুপ! থাপড়ায় দাঁত ফেলে দিব। ধিঙ্গি মেয়ে, এই তোর বুদ্ধি শুদ্ধি হবি না? বুদ্ধি তো আছেই আমার। বুদ্ধির চোটে আমার ঘর বাড়ি ভরে আছে। মুখে মুখে তর্ক। আটা হাতে করে জানলা আটকাইতে আইছি, আর তুমি এইখানে বসে থাকার পরেও হুঁশ হয় না? বইয়ে কি পড়িস সারাদিন? দেশ জাহান্নাম হয়ে গেছে, আর তুই বইয়ে কি দেখিস? জয়নব উঠে বসল। আর তর্ক করল না। মেঘের জন্য দুপুরটাকে বিকেলের মতো লাগছে। জানলা আটকে দেওয়ায় পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তার শাড়িটা ছিঁড়ে গেছে, কিন্তু বাজারের সব দোকান ছাই হয়ে গেছে। মানুষের পেটে ভাত নেই, শাড়ি কি জিনিস? আপাতত বইটা রেখে দিল। আম্মা গেলে আবার নিয়ে বসে যাবে। কিন্তু মুর্শিদা গেলেন না। উঠে বসলেন জয়নবের পাশে। মেয়ের চুল খুলে এলিয়ে দিলেন পিঠে। আম্মা, তোমার হাতে আটা। আটা লাগাইও না চুলে। শুকায় গেছে আটা, চুলে লাগবে নাকি? বিলি কেটে দিতে লাগলেন চুলে। জয়নব ঘাড় পেছনে হেলিয়ে বসে রইল। বিশাল বিশাল চুল তার। নারকেলের তেল প্রায় আধ পোয়া করে একেবারেই লাগে তার চুলে। জয়নবের বয়স এখন 18। তার আকত হয়ে আছে 2 বছর হলো। কিন্তু এই নারকীয় পরিস্থিতিতে জলিল আমির অনুষ্ঠান সারতে পারছিলেন না। আমির বাড়ির মেয়ের বিয়ে পান সেভাবে দেওয়া যায় না। গায়ের লোক ওই দুটো দিন আমির বাড়িতে পেট ভরে খাবার হকদার। জাবেদ জয়নবের 1 বছরের ছোট। জামিল আর জয়নাল যমজ। তাদের ছোট জেবা, তার বয়স 13। সব পিঠাপিঠি। জামিল ঘুমাচ্ছে এই অসময়। জেবাও গিয়ে মেজো ভাইয়ের পাশে শুয়ে পড়েছে। সারাদিন চিন্তায় ঘুম আসার জো নেই। মুর্শিদা কেমন উদাস স্বরে বললেন, আমাদের মনে হয় আমির নিবাস ছেড়ে দেওয়া লাগবে রে জয়নব। জয়নব একবার তাকায় মায়ের দিকে, এরপর ঘরে বাঁধানো পঞ্জিকার দিকে তাকায়। আজ বঙ্গাব্দ 1378-এর বৈশাখের 13 তারিখ, খ্রিস্টাব্দ 1971-এর 26 এপ্রিল। জাবেদরে কেন পাঠাইলা আম্মা? আব্বা তো বলছিল সুযোগ পাইলে নিজেই আসবে দেখা করতে। ধুক করে উঠল মুর্শিদার বুকটা। তিনি ভুলে থাকতে চাইছেন সব। বললেন, বলবি না তোর বাপের কথা। মরণের পথে ভাষায় রেখে উনি গেছেন যুদ্ধ করতে। সন্ধ্যার পর জয়নাল এলো ভিজতে ভিজতে। আম্মা, কিছু খাবার দাবার আছে নাকি? তার সাথে 3জন জোয়ান জোয়ান ব্যাটা ছেলে। মসজিদে আঁতকে উঠে শোধান, এরা কার রে জয়নাল? কেন আনছিস বাসায় তুলে? তুই কি পাগল হইছিস? কেন আসছে ওরা? আম্মা, বিপ্লবী ওরা, বিপ্লবী। আমারে বলছে বন্দুক চালাইতে দিবে, শেখাবে। কিন্তু ওরা কয়দিন কিছু খায় নাই। বন্দুক চালাইতে মেলা শক্তি লাগে আম্মা। আগে সবারই কিছু খাইতে দেন। মুর্শিদা কান মলে ধরলেন জয়নালের। জানোয়ার! বন্দুক চালানো শিখে কি করবি? তোর বাপ চাচারা ওইসব জানে। আজ আমারে সবারে বানের জলে ভাষায় রেখে গেছে মিলিটারি মারতে। তোর বড় ভাই গেছে, আবার তুই? আম্মা ছাড়েন ছাড়েন। ও আম্মা, শোনেন না। উত্তেজনায় জয়নালের গলা ধরে এলো। ওরা বলতেছে আব্বার ভাইরে নাকি আটকায় রাখছে শয়তানরা। এরা আমারে সাহায্য করবে দুইজনের ছাড়াই আনতে। আম্মা, আব্বারে ছাড়াই আনতে আমারে বন্দুক চালানো শেখাই লাগবে। দেন খাইতে, জলদি দেন। উত্তেজনায় কথা জড়াচ্ছিল জয়নালের। মুর্শিদার হাত পা কাঁপতে লাগলো। তিনি হাই হাই করা শুরু করলেন। তার শরীর অবশ লাগছে। যে ভয় তিনি পাচ্ছিলেন তা ঘটে গেছে। বন্দী হয়ে গেছে তার স্বামী ছেলে। জয়নাল জেবাকে ডেকে তুলল। জেবা হুড়মুড়িয়ে উঠে বলে, কি হয়েছে আপা? কি হয়েছে? মিলিটারি আসছে? আগুন দিছে বাড়িতে? চুপ, চুপ কর। এই নে তোয়ালে। দৌড়ে গিয়ে তোর খালেদ ভাইরে ডেকে আনবি।
ঠোঁট চেপে হেসে উঠল জেবা। কেন আপা, খালেদ ভাইরে খুব দেখতে মন চাইতেছে নাকি? এক চড় মারব বেয়াদব, যা বলছি কর। জেবা তোয়ালে মাথায় দিয়ে সদর দরজায় বারান্দায় উঠল। হারিকেনের আলো ধরল জয়নব। জলদি যা না রে। যাচ্ছি যাচ্ছি, এত জলদি কি? না দেখে থাকতে পারো না? খুব পেকেছিস, এমন মারবো না। একবার পেছন ফিরে দুষ্টু হাসে জেবা বোনের দিকে চেয়ে। সন্ধ্যার আধারে বেরিয়ে যায় বৃষ্টির ভেতর হবু দুলাভাইকে ডাকতে। আংটি বদল হয়ে আছে জয়নব আপার খালেদ ভাইয়ের সাথে। খালেদ ভাইটা খুব ভালো। মুর্শিদার হাত চলছে না। তিনি জয়নবকে বললেন, তোর ছোট চাচি আর দাদিরে ডাকতো, আমার কেমন ভয় ভয় করতেছে। ওই লোকগুলারে খাইতে দিই করা এসে। লোকগুলোকে জয়নব খেতে দিল। লজ্জা হাত পা ভেঙে আসছে তার, ভয়ও করছে। জেবা নিশ্চয়ই গিয়ে গল্প জুড়েছে খালেদের বোনের সাথে। জয়নব ভেবে রাখল, ফিরলে পিঠের ওপর দুমদুম করে দুটো কিল বসাবে। তিনজন খেলো। এরপর জয়নালকে নিয়ে চলে গেল জলিল আমির ও জাভেদের খোঁজে। বাপ ভাইকে আটকে রাখা হয়েছে, নিশ্চয়ই অত্যাচার করা হচ্ছে। জয়নালের শরীরের রক্ত টকবক করছে। জাভেদ ভাইয়ের আব্বার গায়ের সবটুকু যন্ত্রণা সে ওই জানোয়ার মিলিটারদের দেবে। পণ করল মনে মনে। ওদের হাড্ডি ভেঙে এনে আমির বাড়ির ফটকে ঝোলাবে সে। যাবার আগে একবার দৌড়ে জয়নবের কাছে এলো। আপা, আমি যাচ্ছি, রামদাটা বের করে দে তো, জলদি দে। জয়নব অসহায়ের মতো বলে, তুইও যাচ্ছিস? বাড়িতে কে থাকবে রে? জয়নালের চোখে অগ্নিঝরা উত্তেজনা। সে বলল, খালেদ ভাই আসতেছে তো, শোন আপা, পিছু পিছু আয়। ফটক আটকে যা, কণ্ঠ না চিনলে খুলবি না। বাড়িতে আগুন লাগানোর ভয় দেখাইলেও না, খবরদার। আব্বা চাচার খোঁজে আসবে ওরা। জয়নব একবার পিছু ডাকে। জয়নাল বিরক্ত হয়। সময় আছে নাকি, আবার ডাকিস কেন? ফিরে আসতেছি তো আমি। ঝাড়ি মারল, অথচ পারল না যেতে। আবার ফিরে আসলো। কি হয়েছে? জয়নব কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে জ্বলন্ত চোখে। জয়নালের গালে হাত বোলায়, দৃঢ় স্বরে বলে, আব্বা আর জাভেদরে না নিয়ে ফিরবি না। দরকার পড়লে ওই পশুগুলার বুক ঝাঁঝরা করে ফেলবি। যা, জলদি যা জয়নাল। যদি তোর শরীরে আঘাত লাগে, তার দ্বিগুণ দিয়ে আসবি। জয় বাংলা। জয়নালের বুক ফুলে ওঠে। দৃঢ়তার হাসি হেসে বোনের দিকে চেয়ে হাত মুঠো করে ধরে মাথার উপর তুলে বলে, জয় বাংলা, ইনকিলাব জিন্দাবাদ। মুর্শিদাকে বলে, আম্মা, চিন্তা কইরো না। কোন সুরের বাচ্চা আব্বারে ধরছে দেখবো আমি। আমি আব্বার ভাইরে না নিয়ে ফিরবো না ইনশাল্লাহ। মুর্শিদা কপালে একটা চুমু খেয়ে বললেন, আমার বুক খালি করিস না রে জয়নাল। আমি তোরে হাসরে বাঁধাবো বলে দিলাম। আমার জয়নালরে ফিরায় নিয়ে আসবি আমার কাছে, কথা দিয়ে যা। লুঙ্গিতে কাছা মারতে মারতে অন্ধকারে বেরিয়ে যায় জয়নাল আমির অচেনা লোকগুলোর সাথে। মাঝরাত হয়, খালেদ আসেনি, জেবাও ফেরেনি। জয়নাল অথবা জলিল আমির বা জাভেদ কেউ আসেনি। জয়নব নামাজ পড়ে আম্মার সাথে। দাদির ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে ছোট চাচির এই ঘরে আসার কথা। জামিল শুধু পায়চারি করছে। মুর্শিদা জোর করে জামিলকে 3টে রুটি খেতে দিলেন। কোনো মতে ঠেকিয়ে রেখেছেন ওকে বাইরে যাওয়া থেকে। তারপর থেকে ফুঁসছে, ছটফট করছে ঘরের ভেতর। গোটা পাড়া প্রায় খালি হয়ে গেছে। যে যার মতো নিরাপদের খোঁজে গেছে। খবর এসেছিল দিনাজপুরের এদিকে মিলিটারি হামলা হবে 2-1 দিনের মাঝেই। শুনশান চারদিক, শুধু বৃষ্টির শব্দ। অবরুদ্ধ এক দুর্যোগের রাত। পৃথিবীর কোথাও যেন প্রাণ নেই, আলো নেই। আছে শুধু বর্বরদের ভারী বুকের কটকট আওয়াজ আর হাতের অস্ত্র থেকে ছুটে যাওয়া বুলেটের ঝংকার ধ্বনি। ঝরছে রক্তের বৃষ্টি। লাল টকটকে বৃষ্টির পানির দানা ঝমঝম করে ঝরছে। সেই ঝমঝম রব ছাপিয়েও যেন কানে ছুটে আসে মানুষের হাহাকার, আর্তনাদ, গুলির আওয়াজ আর নিঃশব্দ নৃশংসতার ভোতা গোঙানি। আমির নিবাসের ফটকে বিকট আওয়াজ হলো। ফটকটা কি কেউ ভেঙে ফেলল? মুর্শিদা কাঁদছেন, কিন্তু মুখটা শক্ত। সময় যত যাচ্ছে বুকের উত্তাপ বাড়ছে। তার ছেলেরা কেন বাড়ি ফেরেনি? স্বামী কেন এসে দরজায় খটখটায়নি? বুকের ভেতর আগুন জ্বলছে। জয়নব নিঃশ্বাস আটকে থাকলো ক্ষণকাল। এরপর দৌড়ে বড় বারান্দা গলি পেরিয়ে রান্নাঘরে ঢুকল। দুটো বটি আর লোহার শিক নিল। ফিরতে গিয়ে আবার ঘুরে পাটার ওপর থেকে সিলটা নিয়ে ঘরে এলো। মায়ের হাতে ধরিয়ে দিল সিলটা। নিজের হাতে রাখলো বটি, অপর হাতে শিক। শব্দ শুনে জামিল খাওয়া ছেড়ে উঠে গেছে। এক দৌড়ে দোতলার সিঁড়ি ভেঙে উঠানের কোণ থেকে শাবল তুলে নিল সে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ তো নেই। অন্ধকারে চোখ ঘোলা, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। জামিল ফটকের সামনের দিকে গেল। আমির নিবাসের লোহার ফটক গাছের গুঁড়ি দিয়ে ভাঙা হয়েছে।
দুভাগ হয়ে আছে দুদিকে। জয়নব দোতলার বারান্দায় দাঁড়ায়, অস্থির হাতে কোমরের শাড়ির আঁচল বাঁধে। জামিলকে দেখার চেষ্টা করে। খট করে আওয়াজ ভেসে এলো। জয়নব সতর্ক হয়, কিন্তু এরপর কিছুক্ষণ নিষ্ঠুর স্তব্ধতা। তা ভাঙল ছোট চাচির প্রকৃতি ছাড়া চিৎকার দিয়ে। জয়নবের শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। এক দৌড়ে নিচে নেমে সদরঘরের বাইরে পা বাড়ায়। মুর্শিদা পিছু নিলেন। ছোট চাচির ঘর সদরঘরের পরে পাকা উঠান পেরিয়ে ছোট বাংলোতে। তার দরজা আটকানো। ছোট চাচি পাগলের মতো মিনতি করছে কারো কাছে। দুটো থাপ্পড়ও খেলেন বোধ হয়। জামিল তখন বিশাল শাবল নিয়ে এসে দাঁড়ালো। শরীরে যেন কিছু ভর করেছে তার। শাবলের কয়েক আঘাতে শালকাঠের দরজা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। গা কেঁপে ওঠা দৃশ্য। কিন্তু জয়নবের গা কাঁপল। পর মুহূর্তে পা, তার পরপরই হাত চলল। ছোট চাচির শরীরের ওপর চেপে থাকা দুটো জানোয়ারকে জয়নব বটির 2 কোপ মারল। একজনের মাথা আলাদা হয়ে ঝুলে পড়ল ঘাড়ের সাথে। আরেকজনের কাঁধ থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। ছোট চাচির নগ্ন শরীর, ব্লাউজের ছোট্ট এক টুকরো হাতার কাছে দেখা যাচ্ছে কেবল। পেটিকোটটা ছিঁড়ে খণ্ড খণ্ড। শরীরে আর কিছু নেই। শরীরে আর কিছু নেই। জামিল মুখে হাত চেপে নগ্ন চাচির ওপর থেকে নজর ফিরিয়ে শাবল শক্ত করে ধরে। পশু দুটোর ওপর শাবল চালায় দক্ষ হাতে। মাঠে মাটি কুপিয়ে অভ্যস্ত হাত জামিল আমিরের। মাটির মতোই যত্ন করে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে দেহ দুটো। মুর্শিদা ডুকরে উঠলেন। ছোট চাচির দুধের বাচ্চা মাসুমকে আছড়ে ফেলা হয়েছে। তখনই বোধহয় ছোট চাচির চিৎকারটা অত জোরে করেছেন যে পুরো বাড়িতে আওয়াজ গেছে। মেঝেতে তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। জয়নব একটানে বিছানার চাদর তুলে ছোট চাচির শরীরের ওপর বিছিয়ে দেয়। চাচি বোধহয় জ্ঞান হারালেন, কিন্তু দাদি কই? আর্তনাদের সময় পাওয়া গেল না। দোতলায় সারি সারি পায়ের আওয়াজ। ব্যাপারটা পরিষ্কার হলো এবার। ফটক ভেঙে ঢুকে একদল ছোট চাচির কাছে এসেছে, আর পেছনের রাস্তা দিয়ে আরেক দল দোতলায় উঠে অন্তরে ঢুকে পড়েছে। কাউকে দোতলার অন্দরে না পেয়ে নেমে আসছে। জামিল চিৎকার করে বলে, আপা, আগে আসিস না, ওখানেই থাক। মুর্শিদা ছোট জাকে রেখে শাশুড়িকে খুঁজলেন। অন্ধকার, হারিকেনটা পড়ে ভেঙে গেছে। ওরা মোট 7 জন। জামিল দুটোকে আঘাত করতে পারল, মরল না একটাও। এরপর তাকে ধরে ফেলা হলো। শাবলটা কেড়ে নেওয়া হলো আগে। প্রথম ছুরির আঘাতটা জামিলের মেরুদণ্ডের ডান পাশে লাগলো। জয়নব বটি নিয়ে এগিয়ে এসে কোপটা ঠিক ছুরিওয়ালার হাতের ওপর বসায়। হাতটা কেটে পড়ে গেল না, ঝুলে রইল চামড়ার সাথে। এরপর 3 জনের হাতে বন্দি হলো জয়নব। তার সামনে জামিলের দেহটাকে ছিন্ন ভিন্ন করা হলো। মুর্শিদার তলপেটে একটা লাথি মারা হলে মুর্শিদা চিৎকার করে লুটিয়ে পড়লেন মেঝেতে। জামিল শেষবার আম্মাকে ডাকলো কয়েকবার। আম্মা হুঁশ হারিয়েছে। কাঁদার সুযোগটাও পেল না আম্মা জামিলের জন্য। জয়নব গলা ছিঁড়ে কাঁদছিল। জামিল আর নড়ছে না। বৃষ্টির ছিটে আসা পানির সাথে ওর গরম রক্ত তীর তীর করে ধুয়ে চলে যাচ্ছে। জামিল শুয়ে আছে। 2 জন জয়নবকে চেপে ধরে রাখল। 2 জন উঠে গেল আবারও দোতলায়। জয়নব নিচে দাঁড়িয়ে শুনতে পায় লোহার বাক্স ভাঙা হচ্ছে, লুটপাট হচ্ছে আমির নিবাস। জয়নব তখনও একবার ফটকের পানে চায়। আব্বা আসবে না? জাভেদ কোথায়? বাগডা এখন থাকলে কি করতো এদের? খালিদ এলো না। জয়নবের অভিমান হয়। লোকটার সাথে দেখা হলো না জয়নবের। জয়নব কি আর ফিরবে আমির নিবাসে? ফেরার কথা তো নেই। লোকটার সাথে দেখাই হলো না। রাত বোধহয় 3টা বাজছিল। বৃষ্টি থামেনি। ভিজতে ভিজতে এসে দাঁড়া ভিজতে ভিজতে এসে দাঁড়ালেন জলিল আমির ফটকের সামনে। ফটক ভাঙা। সঙ্গে সঙ্গে কোমর থেকে রাইফেলটা বের করে রিলোড করে নিয়ে শক্ত করে জাভেদের হাতে চেপে ধরে ভেতরে ঢুকলেন। কেউ কাঁদছে গুনগুন করে। সেই রাতে তিনি বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের শিশু ছেলে ও স্ত্রীর লাশ পেলেন। বড় বারান্দায় সন্তানের লাশ পড়েছিল। জামিল আমিরের লাশ। আগে আগে জাভেদ দেখেছিল। তিনি জানতে পারলেন বাড়িতে তাদের মিছিমিছি আটক হবার গল্প শুনিয়ে তার সন্তান ও স্ত্রীদেরকে ফাঁসানো হয়েছে একটি পরিকল্পিত চক্রে। তারা 2 জন ঘণ্টাখানেক আগেও ফেরার পথে দুটো মিলিটারির আস্তানায় কেরোসিন ঢেলে আগুন দিয়ে এলেন। জয়নালকে ওরা নিয়ে গেছে, জয়নবকে তারপর। আমির নিবাসে লুটপাট হয়েছে। জেবাও আর খালেদকে নিয়ে ফেরেনি। জাবেদের শরীরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে বৃষ্টির পানি তার বুককে ঠান্ডা না করে বরং উত্তপ্ত করছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। জামিলের রক্ত বৃষ্টির পানির সাথে নালির পানির মতো ভেসে ভেসে উঠোনের স্রোতে মিশছে। সেই রক্ত হাতে তুলে জাভেদ আমির বুকের শার্টে মাখালো। কান্নাটুকু বৃষ্টির পানির সাথে ধুয়ে গেল অন্ধকারে। মাকে কেবল একবার জিজ্ঞেস করল, খালেদ ভাই আসে নাই আম্মা? মুর্শিদা দুপাশে মাথা নাড়েন। হাঁটু গেড়ে বসে রইলেন জলিল আমির জামিলের লাশের সামনে। আব্বা, ওঠো। কি ছিল জাভেদের কণ্ঠে কে জানে। জলিল আমির রাইফেলটা কাঁধে করে উঠে দাঁড়ান। আশ্চর্য, তার পা টলছে। তিনি বুঝলেন মুক্তিযোদ্ধা হবার আগে তিনি সন্তানের বাপ।
কিন্তু জাবেদের ভেতর তার সন্তানপ্রীতি নেই। ভাইকে চোখের সামনে রক্তাক্ত দেখা, বোনের অনিশ্চিত পরিণতি তার বুকের ভেতরে তুফান তুলেছে। জাবেদ একবার চাচির ঘরে উঁকি দেয়। তাকে বলতে হয়নি, সে আন্দাজ করে নিয়েছে চাচির সাথে কি ঘটেছে। তার কলিজা মুচড়ে যায়। জয়নবের মুখটা মনে পড়ছে। মুর্শিদার পায়ে হাত রেখে বলে জাবেদ, বিদায় দেন আম্মা, ফিরবো নয় মরবো, এর বেশি কিছু না। জয় বাংলা। জলিল আমির আবার একবার পেছনে ফিরে তাকান। মুর্শিদার কান্নার শব্দ বাড়ছে। মায়ের মৃতদেহটার দিকে আরেকবার তাকালেন তিনি। স্ত্রীর কান্নাকে উপেক্ষা করে বড় ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। খালেদদের বাড়ির ছায় আগুনে ভিজে পিণ্ড হয়ে গেছে। জাবেদের শরীর কাঁপছে, ঠান্ডায় অথবা উত্তেজনায়। তার দুই বোন ও ভাই কোথায়? খালেদ ভাইও কি পুড়ে মরে গেছে? সে তো বাড়িতে থাকে না। তার খোঁজে শয়তানেরা রোজ আসে বাড়ি বয়ে। দিনাজপুর সেক্টর 7-এর অন্তর্ভুক্ত। এই এপ্রিলে সেক্টর 7-এর কমান্ডার নিযুক্ত হয়েছেন নাজমুল হক। দিনাজপুর হিলি সীমান্তের কাছে, ভারতের সাথে যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এপ্রিলের মাঝামাঝি থেকেই পাকিস্তানি বাহিনী উঠে পড়ে লেগেছিল দিনাজপুর দখলের জন্য। একের পর অসংখ্য মানুষ হত্যা করে ফিরছিল। 19 এপ্রিলের পর তাদের কঠিন এক হামলায় দিনাজপুরের মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারা সীমান্তের দিকে আশ্রয় নিতে শুরু করল, কিন্তু সকলে বাঁচতে পারেনি। বেশ কয়েকজনকে প্রাণ দিতে হলো। বাড়িতে জানানো হয়নি সেসব। শহীদদের মাঝে জাবেদের চাচাও আছে। জাবেদের চাচি ও শিশু চাচাতো ভাই মরে যাওয়ায় সেই কৈফিয়ত দিতে হয়নি। গোটা পুরো পরিবার একেবারে মরার এই এক সুবিধা। চাচা মরেছে চাচির প্রায় সপ্তাহখানেক আগে। এর মাঝে আর জাবেদ ও জলিল আমির বাড়ি ফেরেননি। চাচি প্রতীক্ষায় ছিল স্বামীর মৃত্যুর খবর পাওয়ার আগেই ধর্ষিতা হয়ে জীবন দিল। 21 এপ্রিলের পরপর হিলি বন্দর সহ প্রায় দিনাজপুরটাই পাক হানাদার বাহিনীর দখলে এলো। লোকজন পালিয়ে যেতে থাকলো। শুধু যেতে পারেনি আমির পরিবারের লোকেরা। গত রাতে 26 এপ্রিল তারা না পালালো ও যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়ে গেছে। গত রাতে 26 এপ্রিল তারা না পালানো ও যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়ে গেছে। জয়নবকে 28 এপ্রিল রাতে পালাক্রমে 4 জন সামরিক বাহিনীর সদস্যরা ধর্ষণ করল। সে তখন রক্তাক্ত। ব্লাউজের এক হাতা তখনও ছিঁড়ে ডান বাহুতে আটকে আছে। পেটিকোটের রক্ত। শাড়িটা হাতের কাছে কোথাও নেই। এসবে তার কোনো দুঃখ লাগছে না। তার শুধু দুঃখ হলো চারদিকে তাকিয়ে কোথাও একটু কিছু নেই যা দিয়ে সে ছটফটে প্রাণ পাখিকে খাঁচা থেকে মুক্ত করতে পারে। শাড়িটা কাছে থাকলেও হতো, শাড়ি নেই। জয়নবের চুল বিশাল। গত পরশু আম্মা বেঁধে দিয়েছিলেন বেনি করে। বেনির আগা থেকে ফিতে খসে গেছে। অর্ধেকটা বেনি আছে এখনো। রক্তাক্ত দুর্বল হাত দুটো দিয়ে জয়নব শক্ত করে বেনি পাকাতে শুরু করলো। খোলা চুলের চেয়ে বেনি পাকানো চুল গলায় বেশি শক্ত করে ফাঁস লাগাতে পারবে। কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না। তার চুলগুলো কেটে দেওয়া হলো। তাকে মরতে দেবে না হানাদার বাহিনী। বেঁচে থেকে গর্ভধারণ করতে হবে তাকে। পাকিস্তানিদের বীর্য থেকে জন্মানো এক খাঁটি সন্তানের মা হতে হবে তাকে। জয়নবকে চিকিৎসাও করানো হবে। কিন্তু পরদিন সকালের পর এক লোক এলো জয়নবের কাছে। লোকটাকে সে চেনে, আনোয়ার খন্দকার। জামিলকে মেরে পরশু রাতে জয়নবকে যখন ধরে আনা হচ্ছিল, লুটপাটকারীদের মধ্যে আনোয়ার নেতৃত্বে ছিল। সে পাশের পাড়ার মাতব্বরের চাচাতো ভাই। আমির পরিবারকে একটুও পছন্দ করে না। করা উচিতও না। একবার নতুন বউয়ের ঘরে ঢুকে পড়ার দায়ে জলিল আমির গাছের সাথে বেঁধে খুব পিটিয়েছিলেন আনোয়ার খন্দকারকে। পঞ্চমবারের মতো ধর্ষিত জয়নব আনোয়ারের কাছে হলো। কিন্তু এরপর আর জয়নব একটু আত্মহত্যার চেষ্টা করল না। দরকার নেই। সে বুঝল সে চেষ্টা করেও আর বেশিক্ষণ বাঁচবে না। খুব রক্তক্ষরণ হচ্ছে, ভেসে যাচ্ছে মেঝে। শরীরে খামছির দাগ কত, সেসব জায়গাও জ্বলছে। জয়নব মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকলো। তার ভীষণ আনন্দ হচ্ছে। আব্বা আর জাবেদকে দেখা হয়নি 2 সপ্তাহ। এই অবস্থায় অন্তত আব্বা আর খালেদের সাথে সাক্ষাৎ করা যায় না। কি বিদঘুটে লাঞ্ছনার ব্যাপার। খানিক পর পাশের কক্ষ থেকে বিকট চিৎকারের আওয়াজ এলো। কাউকে মারা হচ্ছে। সপাত সপাত শব্দের সাথে আর্তনাদগুলো নারকীয় লাগছিল। কিন্তু জয়নবের মনে হচ্ছে কণ্ঠস্বরটা তার চেনা, মৃদুস্বর, কণ্ঠে প্রাণ নেই। জয়নব চমকে উঠল। খালেদের আর্তনাদ। তার ধারণা সত্যি হলো। বিকেলের দিকে তার কক্ষে আরও কিছু নারী, খালেদ সহ কিছু বন্দী ও লুটের মাল এনে রাখা হলো। হারিকেন, মোমবাতি ইত্যাদি জ্বালানো হলো। বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জায়গাটির। সেই আগুনের আলোতে জয়নব অবাক হয়ে দেখল শেষবার। এটা কেমন জায়গা? সে কোথায়? তার বিশ্বাস হতে চাইল না যে সে আসলে এই জায়গায়। খালেদের জ্ঞান নেই। প্রিয়তমার অবস্থা সে দেখল না।
জয়নব কিন্তু দেখল শেষবার হবু স্বামীকে। সে আশায় আশায় জেবাকে খুঁজল। খালেদকে এখানে আনা হয়েছে, তাহলে জেবা কোথায়? জয়নব জানতে পারল না জেবার 13 বছর বয়সী দেহটাকে সেই বর্ষণের রাতেই ছিঁড়ে ছুটে খেয়ে ফেলেছে তারই মাতৃভূমি বাংলাদেশের কিছু ক্ষুধার্তরা। এরপর খালেদদের বাড়িতে আগুন দিয়ে খালেদকে ভাত খাওয়া অবস্থায় ডেকে এনে ক্যাম্পে জমা দিয়ে গেছে মিলিটারিদের হাতে। খালেদের অপরাধ ছিল কঠোর। সে মিলিটারিদের এক কমান্ডারকে কুপিয়ে মেরেছে, কিন্তু তার মূল অপরাধ হলো সে মুক্তিযোদ্ধাদের খবর আনা নেওয়ার দূত। তার কাছে দিনাজপুরের সকল মুক্তিবাহিনীর খবরাখবর আছে। 3টে দিন ধরে মেরেও খালেদের দেশ ও দেশের মানুষের প্রতি প্রেমের ওপর কলঙ্ক লাগানো যায়নি। খালেদ বিশ্বাসঘাতকতার মতো সুবিধাজনক কাজটা করল না কোনোভাবেই। বোকা খালেদ মৃত্যুকে বেছে নিল। খালেদের কপাল বেয়ে তীর তীর করে রক্ত পড়ছে, মেঝেতে পড়ে বাতাসে জমাট বেঁধে দিচ্ছে। শেষ সময়ে জয়নবের খুব জয়নাল আর জাবেদের কথা মনে পড়ছিল। আব্বার মুখটা ভেসে উঠছিল। ইস, আব্বা কি জানে জয়নব কোথায়? জয়নাল তো খ্যাপা। সে যখন এসব জানবে কি করবে? পাগল হয়ে যাবে বোধহয়। 4 দিন পর 1 মে তারিখের পর জলিল আমির জানতে পারলেন জয়নালকে কারা বের করে নিয়ে গেছে আমির নিবাস থেকে। জয়নালকে ওনারা পেলেন নদীর চরের এপারের জঙ্গলের ধারে, অচেতন অবস্থায়। জয়নাল 4 দিনের না খাওয়া অবস্থায় প্রায় অচেতন। তাকে আমির নিবাস থেকে বের করে এনেছিল কিছু দেশদ্রোহী সুবিধাভোগী বাঙালি। যুদ্ধটা যাদের কাছে বড়লোক হবার একটা সুবর্ণ সুযোগ মাত্র, এরাও কিন্তু এক একজন মুক্তিযোদ্ধা। 25শে মার্চের পর বাঙালির ভেতরে যে আগুন জ্বলল, তারপর এপ্রিলের শুরুতে মুক্তিবাহিনী যে মুক্তি কামনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল, তারা কিন্তু সেজন্য নামেনি। তাদের কেউ নেমেছিল লোভ লালসায়, কেউ প্রাণ বাঁচানোর তাগিদে, কেউ বা ক্ষমতা ও যশ খ্যাতি লাভ করতে, আর কেউ যুবক বয়সের আবেগী রক্তের ছটফটানিতে। সেই হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করলেও ভেতরের মীর জাফরের সৈন্য সত্তাটাও কিন্তু বহাল ছিল। এই যোদ্ধাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে 2 সপ্তাহ আগে জলিল আমির মিলিটারিদের বুক তাক করে গুলি ছুড়েছেন। তারা তার পরিবারের জন্য জম হলো। জয়নালের সুস্থ হতে 1 দিন লাগলো। তার ভেতরের জেদ তাকে অসুস্থ থাকতে দিল না। তাকে কেন মেরে ফেলতে গিয়েও মারা হয়নি তা বোঝা গেল না। রাতে তারা আনোয়ার খন্দকার সহ গোটা বংশের বাড়িতে আগুন দিল। আনোয়ারকে জয়নাল আমির নিজ হাতে জবাই করেছিল। এটা তার প্রথম খুন। বাড়ির মহিলারা খুব চেঁচাচ্ছিল। জাভেদের ভেতরে তখন কিসের যে হিংস্রতা চাপল। জয়নবের মুখটা তাকে তাড়া করছে। জয়নবকে সে শেষবার দেখেছে 2 সপ্তাহ আগে আব্বার সাথে যুদ্ধে পেরিয়ে যাবার সময়। জয়নব দৌড়ে এসে বাহুতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল। জাভেদ আমির বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়ে আব্বাকে ইশারা করলো বাড়িতে আগুন দিতে। মহিলারা গোটা অঞ্চলে ছড়িয়ে দিল আমির পরিবারের মানুষেরা রাজাকার। ওরা মুক্তিযোদ্ধার বেশ ধরে মিলিটারিদের কাজ করছে। ওরা মূলত মিলিটারি মারার নাম করে রাতের অন্ধকারে বাঙালিদের বাড়িঘর চালাচ্ছে, মানুষ হত্যা করছে। তার প্রমাণ তারা নিজে। 3 বাপ বেটাকে পালিয়ে বেড়াতে হলো। তারা আর কোনো মুক্তিবাহিনীর সাথে যোগ দিতে পারল না। গোটা অঞ্চল জানে তারা আমির বংশীয়, আর অধিকাংশ জমিদারেরা পাকিস্তানিদের সঙ্গ দিয়েছে। সুতরাং আমির পরিবারের রাজাকার হবার ব্যাপারটি খুবই বিশ্বাসযোগ্য হলো সবার কাছে। এই হতাশা যেমন জাবেদ ও খলিল আমিরকে ব্যথিত করছিল, তেমনই উল্টো প্রভাব ফেলেছিল জয়নালের ওপর। জয়নালের ভেতরে পাগলাটে বিদ্রোহের জন্ম দিল বরং। ছোটবেলা থেকে একরোখা জেদি জয়নাল সহ্য করতে পারল না এত বড় অপবাদের গ্লানি। তার শুধু মনে হলো যে মুক্তিযুদ্ধের দায়ে চাচা, ভাই, 2টো বোন, দাদি, চাচি, শিশু, চাচাতো ভাইকে এত নির্মমভাবে হারালো, তার প্রতিদানে সে নেহাত কম পায়নি। তার বুক ফুলে উঠত এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই কঠিন পরিচয়টিতে। জয়নাল সেটাকে গ্রহণ করলো সাদরে। এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই পরিচয়টি সে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি। সে রাজাকার। কোনোদিন আর জয়নাল নিজেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকামী বলেনি। এক শব্দে সে নিজের পরিচয় দিয়েছে, আমি রাজাকার। কোনোদিন নিজের সাফাই না গাওয়া পরবর্তীকালের সন্ত্রাস জয়নাল আমির স্পষ্টভাবে জানল না তার বংশে পরবর্তীতে আরেকটা জয়নাল আমির জন্মাবে। জয়নালেরা বারবার জন্মায়, কেউ জানে না তাদের। সে বাপ ভাইয়ের সঙ্গ ছাড়ল। বাপ ভাই বুকে কষ্ট চেপে লুকিয়ে মিলিটারি মারতে চায়। জয়নাল যায় না। সে আর মিলিটারি মারবে না। সে মারবে তাদের, যাদেরকে মারার ফলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছে। ধীরে ধীরে তার হাত পাকাপোক্ত হলো। রাতের বেলা দেশদ্রোহীদের মারে, দিনে পালিয়ে থাকে। কেউ কেউ তাকে চিনেও ফেলে। সে দেশের মানুষদের মেরে মেরে বের হচ্ছে, পালিয়ে যাচ্ছে। তাতে একটা উপকার হলো, তার নামের শেষে রাজাকার শব্দটি খুবই শক্তপোক্তভাবে গেঁথে গেল। জাভেদ কিন্তু বছরের মাঝামাঝিতে এসে দোটানায় পড়ল। সে জয়নালের মতন অত জেদি নয়। তার ভেতরে দেশের জন্য বড্ড ব্যথা। কিন্তু সে বিশ্লেষণধর্মী মানুষ। সবাই যখন উন্মত্তের মতো মিলিটারি মারতে ব্যস্ত, তাদের একটাই লক্ষ্য,
দৃশ্যমান দুশ্মনদের পূর্ব পাকিস্তানের জমিন থেকে বিদায় করতে হবে। এটা স্বাভাবিক। তৎকালীন পরিস্থিতি শুধুই মানুষের বর্তমান দেখার উপর কাজ করে। কিন্তু পরিণতি, ফলাফল, গভীরতা সম্বন্ধে চিন্তা করতে মস্তিষ্ক সেই উত্তাল সময়ে কাউকেই নির্দেশ দেয় না। গোটা বাঙালির হালও তাই। জলিল আমিরের হাল আরও তাই। তিনি এক দেবতার পুজো করেন। দেবতার নাম মুজিব। স্বাধীনতার ডাক দেওয়া দেবতার ভাষণ তিনি নিজ কানে শুনেছেন রেস কোর্সে দাঁড়িয়ে। তিনি কেবল মুক্তি চান, তিনি বাঁচতে চান। এবারের এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু জাবেদ ভাবতে লাগলো অন্যভাবে। ১৯৭০ সনের নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করল, জাবেদের নিঃশ্বাস আটকে এসেছিল খুশিতে। কিন্তু একদল মোল্লা শ্রেণী সেটার অন্যরকম ব্যাখ্যা তৈরি করেছিল। তারা বলল, এই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে ভারত থেকে মানুষ এসে ভোট দিয়ে গেছে। এই সহায়তার মূল উদ্দেশ্য কি পাকিস্তানকে দেশ থেকে তাড়িয়ে নিজেরা বাংলাদেশকে শাসন করা নয়? পাকিস্তান যদি ওদের শত্রু না হতো, তাহলেও কি ওরা বাঙালিকে এভাবেই তথাকথিত সহায়তা করত? পাকিস্তানের উপর নিজেদের একটা প্রতিশোধ নেবার সুযোগ হিসেবেই কি তারা এই সহায়তাটি পরিচালনা করছে না? এর বদলে তারা কি চায়? মানুষ ক্ষেপে গেল মোল্লাদের উপর। জাভেদের ইচ্ছে হয়েছিল ওদেরকে গিয়ে কুপিয়ে আসতে। দিনাজপুর, হাকিমপুরের কওমি মাদ্রাসার পরিচালক ও ধর্মীয় নেতারা এসব কথা বলতে শুরু করেছিল। তারা বলল, স্বাধীনতা আসলে কি? এক দেশ থেকে মুক্তি লাভ করে অন্য দেশের হাতে নিজেকে গোলামির উদ্দেশ্যে সঁপে দেওয়ার নাম স্বাধীনতা? তাহলে এই স্বাধীনতা আমাদের কাম্য নয়। জাবেদ মন ভরে তাদের ঘেন্না করে আসছে একটা বছর যাবৎ প্রায়। তার ঘেন্না হয় এটা ভাবলে যে এরা তারই ধর্মের মোল্লা সম্প্রদায়। ধর্ম এদের ভেতরে দেশপ্রেম জাগায়নি। তারা ধর্মের নামে পাকিস্তানকে সমর্থন করে। ছি, তারা স্বাধীনতা চায় না। কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা জাবেদকে কেমন যেন গভীর থেকে ভাবাতে শুরু করলো। আচ্ছা, দুনিয়ার চলমান পরিস্থিতি ঠিক কেমন? কোথায় এর শেষ আর কোথায় বা শুরু? এত জটিল কেন সব? তারা কি করছে? স্বাধীনতা আসলে কি? তারা কি আসলেও স্বাধীন হবে? মোল্লারা কি বলে? ঠিক বলে না ভুল বলে? আবার যারা বলছে স্বাধীনতা আসবে না, পাকিস্তানিদের বিতাড়িত করলেও, তারা কারা? অধিকাংশ মুসলমান। যুদ্ধের ময়দানে যাবে তাদেরকে রক্তে জড়ানো ধুলোর ওপর লুটিয়ে পড়ে এক সৃষ্টিকর্তার নামে সেজদা করতে দেখেছে। যুদ্ধের ময়দানে যাবে তাদেরকে রক্তে জড়ানো ধুলোর ওপরে লুটিয়ে পড়ে এক সৃষ্টিকর্তার নামে সেজদা করতে দেখেছে। তাহলে এটা কি? এই মুসলমানেরাই বলছে তারা স্বাধীন হবে না পাকিস্তান গেলে? শুধু পাকিস্তানকে সরিয়ে লাভ নেই। আবার এরাই তো ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধে। তাহলে এরা আসলে জাতিকে বলতে চাইছেটা কি? কোনো অগ্রিম বার্তা দিতে চাইছে না তো? যা তারা এখন বুঝতে পারছে না, পরে বুঝবে। কিন্তু লাভ হবে না। আসলে দেশপ্রেমিক কারা? আর দেশদ্রোহী কারা? পার্শ্বদেশ কেন সহায়তা করছে আমাদের? বিনা স্বার্থে? তাই আবার হয়। মোল্লারা মূলত কেন ওদের সহায়তাকে ভালো চোখে দেখে না? এসব ভেবে শেষ করার ফুরসত জাবেদ আমির পেয়েছিল না। তার আগেই জয়নাল খবর দিল, জয়নব ও খালেদকে পাকিস্তানিরা যে ঘাঁটিতে তুলে নিয়ে গেছিল তা হাকিমপুরের মাদ্রাসা। পাকিস্তানিরা ওখানে দিনাজপুরকে কবজা করার লক্ষ্যে বিশাল ঘাঁটি কেড়েছে। হাকিমপুর হিলি স্থলবন্দরের কাছে। সহজ হিসেব, তারা যখন হিলি বন্দর দখল করছে, তখন মোল্লাদের মাদ্রাসা মোল্লারা ছেড়ে দিয়েছে পাকিস্তানিদের জন্য। ওই মাদ্রাসাতেই এখন বাঙালি হত্যা, নারী ধর্ষণ, লুটপাটের মাল ভাগাভাগির কাজ চলে। জাবেদের পূর্বেকার সব ভাবনা চুরমার হয়ে গেল এই লহমায়। সে আবারও সৈয়দ পরিবার বিদ্বেষী ছিল। সৈয়দ পরিবার চালায় ওই মাদ্রাসা। সৈয়দ পরিবারের নাম চিহ্ন মিটিয়ে দিতে জয়নালও সে তৈরি হয়ে গেল। জয়নাল খুব শান্ত তখন। তাকে আর মোটেও মুক্তিযোদ্ধা লাগে না। তার ভেতরে মুক্তিযোদ্ধাদের মতো সেই তেজ, রক্ত টকবক করা আগুন, চোখে মুক্তির নেশা, এসব কিচ্ছু নেই। আছে এক অদ্ভুত শীতলতা। জাবেদ অবাক হয়ে গেল। জয়নাল এক দেশাদ্রোহী বাহিনীর সহায়তা নিয়েছে সৈয়দ পরিবারের হামলা করতে। সেই বাহিনী না এদেশের, না ওদেশের। তারা কেবল বিশৃঙ্খলার, উন্মাদ, রাহাজানি আর রক্তারক্তির। যা করলে অঞ্চল জুড়ে অস্থির, অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তা করতে সদা প্রস্তুত সেই বাহিনীকে নিয়ে গিয়ে জয়নাল সৈয়দ পরিবারের অসুস্থ কর্তা বৃদ্ধ সৈয়দ আব্দুল বাশার নিয়াজি সাহেবকে গলা টিপে হত্যা করল। সেই বাহিনী সৈয়দ পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমোদেও মেতে উঠল। জয়নাল কিচ্ছু বলল না। সে এগিয়েও গেল না। জয়নবের সাথে যা হয়েছে তা সৈয়দ পরিবারের মহিলাদের সাথেও হলো। জয়নাল এতে কোনো ভুল দেখল না। সেই বাহিনীর চাহিদা মেটাতে সে সৈয়দ পরিবারের শেষ সম্বলটুকু অবধি ছিনতাই করে নিয়ে এসে ওদের মাঝে বিলিয়ে দিল। একটা পয়সা অথবা গহনাও রাখল না নিজের জন্য। তার বয়স সবে তখন 18 হবে। আফসোসে তার মুখ কালো তখন। সৈয়দ পরিবারের বিশাল গোষ্ঠীশুদ্ধ পুরুষ জনতা তখন বাড়িতে নেই। জয়নাল মোল্লাদের পুরো বংশকে নির্বংশ করতে গেছিল। অসুস্থ, বৃদ্ধ, বাড়ির মহিলা ছাড়া কাউকে পেল না। নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের যোদ্ধারা বিশাল এক আগ্রাসনের মাধ্যমে বদ্ধপরিকর হলো মিলিটারিকে দিনাজপুরের মাটি থেকে উৎখাত করতে। তখন আর তারা কি রাজাকার, কি প্রকৃত যোদ্ধা, তা হিসেব করেনি। সেক্ষেত্রে জলিল আমির সক্রিয় ছিলেন তাদের সাথেই। মুক্তিবাহিনী সেই উত্তাল সময় ওনাকে তেমন গ্রাহ্য না করলেও ফেলে দিলেন না। স্বাধীনতাকামী জলিল আমির সেসব কিছুতে মনোযোগ না দিয়ে কেবল শত্রুর বিরুদ্ধে লড়ে গেলেন।
দিনাজপুর হানাদার মুক্ত হলো ডিসেম্বরের মাঝামাঝি তারিখে। এর মাঝে জলিল আমির চিরতরে নিজের ডান পায়ের চলাচল ক্ষমতা হারালেন। তার চলার সঙ্গী হলো লাঠি অথবা স্ক্র্যাচ। কিন্তু এই চূড়ান্ত লড়াইয়ে দেখা গেল না তার দুই ছেলেকে। তিনি তার পা হারানোর সুবাদে মুক্তিযোদ্ধার নাম পেলেও জাভেদ পেল দেশাদ্রোহী পরিচিতি। আর জয়নাল বলা বাহুল্যভাবেই একজন বিখ্যাত রাজাকার দিনাজপুরের। আমির পরিবার ও সৈয়দ পরিবারের মাঝের এই দুশ্মনী তৈরির শুরুটা কোথাও একটা আচমকায় অদ্ভুতভাবে হলো বটে, কিন্তু এর শেষ নেই বোধহয়। জয়নাল প্রকৃতপক্ষেই এক ত্রাসের সম্রাট হয়ে উঠল। তাকে বাড়ি থেকে বের করে দিলেন জাভেদ আমির। সে খুব খুশি খুশি বেরিয়ে গেল সুশীল সমাজ থেকে। তার খারাপ হতে একটুও কার্পণ্য নেই। জাভেদ আমির কেমন পাগল পাগল হয়ে গেল। সে শুধু ভাবে আর ভাবে। তখন দেশে লুটপাট চলছে, ক্ষমতার লুটপাট। কে কার ওপর দিয়ে কোন পদে বহাল হতে পারে, সবাই তখন প্রমাণ দিতে ব্যস্ত। কে কতটুকু অবদান রেখেছে স্বাধীনতায়, তাকে সেইটুকু মেপে হিসেব করে ক্ষমতা দিয়ে দেওয়া হোক। কেউ তার প্রতিদান না নিয়ে ঘুরে ফিরতে নারাজ। জাভেদ ভাবনায় পড়ল, এরা কি তাহলে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য, নাকি প্রতিদানের আশায়? সে দেখল ভারতও চমৎকার সহজ উপায়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। মুজিব তাতে সম্মতির হাসি হাসছেন। জাভেদের মস্তিষ্কে দিন দিন অস্বাভাবিক সব রকমের দর্শন খেলে যেতে লাগলো। মোল্লারা কি বলতো, গুণীজনেরা কি বলে গেছেন। বছর যত যায়, দেশের নেতারা তত রঙের রূপ দেখাতে থাকে। জাভেদের চোখের অনিন্দ সুপার হিরোরা কেমন সুপার ভিলেন হয়ে উঠছিল। জাভেদ খুব অল্প সময়ে বুঝে ফেলল, স্বাধীনতা একটি কল্পিত তত্ত্ব মাত্র, এর বাস্তবতা নেই। স্বাধীনতা কল্পনাতেই সুন্দর। বাঙালি আজও করুণ সুরে কাঁদে, হৃদয় পেটে পাথর বাঁধতে যায়। আজও নারীর সম্মান যায়, কিন্তু বিচার হয় না। ক্ষমতার লড়াইয়ে দেশে অরাজকতা স্পষ্ট দেখা যায়। অথচ হানাদার গেছে বছর তিনেক প্রায় আগে। ক্যালেন্ডারের পাতায় এটা 1974। তাহলে স্বাধীনতা আসলে কি? এখন পার্শ্বদেশ দেশের সম্বন্ধে ঠিক সেভাবেই ভাগ বসায়, যেমন ভাগ বাপের দুটো সন্তান বাপের সম্পত্তিতে পায়। বাংলাদেশের সম্পত্তি ও সার্বভৌমত্বে ভারতের সমান নয়, বরং বেশি অধিকার। এসব কথা মোল্লারা বেশি বলে, তাই তাদের কল্লাটা বেশি যায়। তারা দেশদ্রোহী। তারা দেশের নেতাদের বিরুদ্ধে কথা বলে। এরা আগে যেমন দেশের স্বাধীনতায় নারাজ ছিল, এখনও আছে। এই যে, এখন কত সুন্দর স্বাধীনতা আমাদের। আগে পাকিস্তানিরা ক্ষমতায় ছিল, এখন দেশের সন্তান। অথচ ওরা বোঝে না, এরা খুশি না। সব ঠিক লাগলেও জাভেদের ভেতর থেকে জয়নব ও খালেদের স্মরণ যায়নি। সে ঠিক মনে রেখেছে, মোল্লাদের মাদ্রাসায় এরা দুজন নৃশংসভাবে বলি হয়েছিল। জাভেদ দোটানায় দিশাহারা হয়ে উঠছিল 3 দিন। সে চুলদাড়ি কামায় না, হাসে না, বসে থাকে বাগানের শেষে একটা চেয়ার পেতে। ঘন্টার পর ঘন্টা কেবল চুরুট টেনে চলে যায় তার দিন, মাস, বছর। জলিল আমির জোর জবরদস্তি করেও 1985 সনের আগে জাভেদকে বিয়ে দিতে পারলেন না। পাটোয়ারি বাড়ির একমাত্র মেয়ে হুমায়রা পাটোয়ারির সঙ্গে জাভেদ আমিরের বিয়ে হলো। জাভেদ আমিরের বয়স তখন 31। জয়নাল আমির রাজধানীতে ত্রাস করেছে। দিনাজপুরে এলেও সে আমির নিবাসে পা রাখে না। সে থাকে নিজের তৈরি বাসভবনে। 1987 সনের 29 জুন জাভেদ আমিরের ছেলের জন্ম হলো। আশ্চর্যজনকভাবে প্রায় যুগ খানিক পর আমির নিবাসে পা রাখলেন জয়নাল আমির। সাথে এক গাড়ি উপঢৌকন সাথে এক গাড়ি উপঢৌকন তার ভাতিজা জন্মেছে। লোকে বলল, দেখতে জয়নাল আমিরের মতো। জাভেদ আমিরের চেহারায় সেই ধার নেই যা তার সন্তানের চেহারায় দেখা গেল, কিন্তু তা জয়নাল আমিরের চেহারায় আছে। জয়নাল আমির নাম রাখলেন ভাতিজার জুনিয়র জয়নাল। কঠোর জয়নাল আমিরের ভেতরে শিশু ভাতিজার জন্য কিসের এক পাগলাটে স্নেহ যে জন্মালো। জুনিয়র জয়নালের নাম সংক্ষিপ্ত হলো। আমির পরিবারের পরবর্তী একমাত্র বংশধরের নাম হলো জয় আমির। পুরনো জমিদার বাড়ির শিশু উত্তরাধিকারীর আকিকাতে কতকগুলো গরু মহিষ জবাই করলো জলিল আমির। জয় আমিরের জীবনের শুরুটা ঠিক ততটাই অভিজাত্য ও যত্নের সাথে হলো, যতটা অগোছালো ও ছন্ন ছাড়া তার পরিণতি পরবর্তীকালে হয়েছিল। আমি তোমাদের বলেছিলাম তোমাদের কমেন্টগুলোকে আমি মেনশন করব। তো 65তম পর্বে মমতা আবার কমেন্ট করেছিল, থ্যাংক ইউ, নেক্সট পার্ট প্লিজ। আমি দিয়ে দিয়েছিলাম নেক্সট পার্ট। এম সরকার কমেন্ট করেছিল, তোমার ভয়েসটা অন্যরকম লাগছে, তুমি ভালো আছো তো? আচ্ছা, আমি সবসময় ভালো থাকি, দেয়ার ইজ নো সেকেন্ড অপশান, আমাকে ভালো থাকতেই হয় সবসময়। আচ্ছা, প্রণমিকা অ্যাজ ইউজুয়াল অনেক সুন্দর বলেছে এবং একটা হার্ট দিয়েছে, থ্যাংক ইউ প্রণমিকা। আচ্ছা, রিয়া আবার কমেন্ট করেছিল, ভাইয়া পরের পর্ব তাড়াতাড়ি দিয়ে দেন প্লিজ। রিয়া, আমি তো দিচ্ছি, দেরি হচ্ছে কিন্তু আমি দিচ্ছি, আরে ভাবি দেবো, ঠিক আছে, সাথে থাকবে। 66তম পর্বে রিয়া আবার কমেন্ট করেছিল, আগে আমি উপন্যাস শুনতাম না, কিন্তু পদ্মজা শোনার পরে উপন্যাসগুলা শোনা শুরু করি, খুব ভালো লাগে। উপন্যাস তো ভালো লাগবেই রিয়া, থ্যাংক ইউ, উপন্যাস শোনো, চালিয়ে যাও। আচ্ছা, সাদ্দাম মির্জা কমেন্ট করেছে যে থ্যাংক ইউ, আবার একটা হার্ট দিয়েছে, এভাবে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার নাম সাদ্দাম মির্জা নয়, এটা আমার স্বামীর নাম, আমার নাম মুনতাসিরা। আর সত্যি আমিও আপনার মতে একমত,
পদ্মজার পরে কোনো উপন্যাসই আমার সেভাবে ভালো লাগে না। পদ্মজা যেন একটা আবেগ আর ভালোবাসার সংমিশ্রণ। আচ্ছা মন্তাসেরা, আমার এটা মনে থাকবে যে তুমি তুমি মন্তাসেরা। আর হচ্ছে হ্যাঁ, পদ্মজা তো আমার সবচেয়ে ভালো লাগা একটা উপন্যাস। আচ্ছা, মমতা সর্দার আবার কমেন্ট করেছিল, থ্যাংক ইউ, নেক্সট পার্ট প্লিজ। ওয়েলকাম মমতা, দিয়ে দিয়েছিলাম। প্রণমিকা আবার অনেক সুন্দর বলে একটা হার্ট দিয়েছে, থ্যাংক ইউ। আফরিন কমেন্ট করেছিল, এত কেন ভালো লাগে এই কণ্ঠটা। এই কণ্ঠটা এত ভালো লাগে কারণ তুমি এত ভালো মন দিয়ে শোনো। আচ্ছা, সোনালি দেবনাথ কমেন্ট করেছিল, আমিও ইন্ডিয়ান দাদা। আচ্ছা, হ্যাঁ ভালো তো। আহ, সৃষ্টি বর্মন কমেন্ট করেছিল, ভাইয়া আপনার কণ্ঠটা সুন্দর। থ্যাংক ইউ সৃষ্টি। পূজা মণ্ডল কমেন্ট করেছিল, খুব সুন্দর। আরে অনেক ধন্যবাদ। অনন্যা মণ্ডল দুটো হার্ট দিয়েছিল, থ্যাংক ইউ অনন্যা। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং মি। এমডি আকাশ কমেন্ট করেছিল, চারটে হার্ট এবং একটু হতাশ। হতাশ ফতাশ হয়ে না ভাই, উপন্যাস উপন্যাসই, চালিয়ে যাও, এনজয় করো জাস্ট। রিয়া কমেন্ট করেছিল, খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ রিয়া। আচ্ছা তাহলে এই অবধি, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।